নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি আপনারা জানেন, আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার কথা ছিল, সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না করার জন্য নিম্ন আদালতে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেছে। তো এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ বলছেন সেটিংসের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, মানে টিএমসি এবং বিজেপির সেটিংসের জন্য এই ধরনের সিবিআই কাজ করেছেন, সাপ্লিমেন্টারি চার্জশিট দেননি। কেউ বলছেন সিবিআইকে বলা হয়েছিল যে চার্জশিট দিতে, না তার জন্য দেননি যাতে ওনারা জামিন পেয়ে যান। কেউ বলছেন সিবিআইয়ের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, তাই ওনারা চার্জশিট দিতে পারেননি, তার জন্য ওনাদের বেল হয়ে গেছে। তো আমরা অনুসন্ধান করে বা বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন জনকে জিজ্ঞেস করে কিছু খোঁজ খবর রাখার চেষ্টা করেছিলাম, যেটা জেনুইন আমারও মনে হয়েছে যে সিবিআই আচানক সাপ্লিমেন্টারি চার্জশিট বা দিল না কেন। চার্জশিট তো দেওয়া যেতেই পারতো, কিছু না কিছু একটা চার্জশিট তো দিয়ে দেওয়া যেতেই পারতো। তো সিবিআই কি এত বোকা বা এত যে তাদের কাছে যে কোনো একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে দিলেই কিন্তু বেলটা হয়তো আটকে যেত, কিন্তু দেয়নি সিবিআই। তাহলে সিবিআই কেন করলো এই ধরনের? অনেকে যেটা বলছেন বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যেগুলো গুজব রটাচ্ছে, সেই গুজবের আমরা কান না দেওয়াই ভালো। তো যেটা জেনুইন যে জিনিসটা, সেটা আমি আপনাদের কিছুটা ব্যাখ্যা করছি। অক্টোবর মাসের মাঝামাঝি বিজেপির তিনজন, মানে রাজ্যের যারা মেনলি বিজেপিকে দেখভাল করেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী, ওনাদেরকে দিল্লিতে ডাকা হয়েছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে ডেকেছিলেন। তো ওই মিটিংয়ে মেনলি অমিত শাহও ছিলেন। অমিত শাহর সঙ্গে ওনাদের কথা হয়েছিল। তো সেখানে কিন্তু একটা ডিসিশন হয়েছিল যে সিবিআই যেভাবে রাজ্যের বিভিন্ন কেসগুলোকে দীর্ঘমেয়াদী নিয়ে গেছে, অনেক দীর্ঘদিন ধরে চলছে, এই আরজি করে কেসটা যাতে দীর্ঘদিন না চলে। কারণ এটা যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে, এবং আরজি করে তরুণী চিকিৎসকের পরিবার যদি বিচার না পায় সিবিআইয়ের কাছ থেকে বা কোর্ট থেকে, বা তাদের দোষীরা যদি দ্রুত শাস্তি না পায়, তাহলে তার প্রভাব কিন্তু বিজেপির উপর পড়বে, মানে রাজ্য বিজেপির উপর পড়বে, এবং সেটা ভোট ব্যাংকে 2026-এ এফেক্ট হতে পারে। এই ধরনের আলোচনা হয়েছিল এবং সেইখানে কিন্তু এক প্রকার অমিত শাহজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, উনি এক প্রকার রাজ্য বিজেপির সমস্ত নেতাদেরকে এটাই জানিয়ে দিয়েছিলেন যে সিবিআইকে এই কেসে পুরোপুরি ফ্রি হ্যান্ড দেওয়া হবে, মানে সিবিআই পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারবে, সিবিআইয়ের কোনো কাজে হস্তক্ষেপ করা হবে না। তো এই মিটিংয়ের পরে যথারীতি সিবিআই তার ইনকোয়ারি করছিল। তো এইবার যেটা দেখা গেল যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো না। তার কারণ হচ্ছে অনেকগুলো রয়েছে, আমি সেটা ব্যাখ্যা করছি। প্রথমত, যদি সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতো, প্রমাণ লোপাট বা টালা থানায় ওসি দেরিতে এসছে ইত্যাদি ইত্যাদি হাবিজাবি একটা করে চার্জশিট পেশ করে দিত, সেগুলো কিন্তু বেলেবল সেকশন ছিল, মানে জামিন হয়ে যেত। তো সিবিআই যদি চার্জশিট পেশ করতো তাতেও জামিন হয়ে যেত, যদি না পেশ করতো তাতেও জামিন হয়ে যেত। সিবিআই এমন কোনো মারাত্মক ইনাদের বিরুদ্ধে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ পায়নি যেটা ওনাদের বেল আটকে যেতে পারে বা কোনো নন বেলেবল সেকশনে ধারা দিতে পারবে। তো যে ধারাগুলো দিত সেগুলো সবই বেলেবল সেকশন হতো এবং ওরা জামিন পেয়ে যেত। তো সেক্ষেত্রে বেল যেটা মানে হয়ে যেত, চার্জশিট দিলেও বেল হয়ে যেত, না দিলেও বেল হয়ে যেত। কিন্তু যদি চার্জশিট দিত তাহলে অসুবিধাটা কি হতো? এই কেসে আপনারা জানেন নিশ্চয়, নিম্ন আদালতে মানে শিয়ালদা কোর্টের বিচার পর্ব চলছে এবং অধিকাংশ সাক্ষ্যদান কিন্তু হয়ে গেছে, আর কয়েকজনের বাকি আছে, হয়তো সেটা 10-15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে বিচার পর্ব শুরু হবে, মানে বিভিন্ন আর্গুমেন্ট শুরু হবে, হয়তো আর 1 থেকে 1.5 মাসের মধ্যে এর শাস্তি ঘোষণা হয়ে যাবে, যেটা অনুমান করা হচ্ছে 1-1.5 মাসের মধ্যে শাস্তি ঘোষণা হয়ে যেতে পারে। যদি সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে দিত, একটা হাবিজাবি যাই হোক করে, প্রমাণ লোপাট, ডিলেতে এসছেন, নেগলিজেন্সি বা গুরুত্ব দেয়নি ইত্যাদি ইত্যাদি, সেগুলো বেলেবল সেকশন ছিল, ওনারা বেল তো পেয়ে যেতেনই। কিন্তু ওনারা এই চার্জ থেকে মুক্ত পাওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলও উকিল খাড়া করতেন। সেই উকিল পুনরায় এই যে সাক্ষ্যদান, যেটা আমি বললাম অধিকাংশ হয়ে গেছে, সেই সব সাক্ষীদেরকে পুনরায় তলব করতেন, পুনরায় তাদের জবান, মানে তাদেরকে ইন্টারোগেশন হতো। তো এই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যেত। তো সেক্ষেত্রে
কারণ এই দুজনের উকিল যখন আবার এইসব সাক্ষ্যদান নতুন করে শুরু করতেন, তাদেরকে আবার অনেক দিন চলে যেত, তো একটা লেন্দি প্রসেস হতো। আর দ্বিতীয় যেটা সব থেকে বড় কথা হচ্ছে, যদি ইনাদেরকে প্রমাণ লোপাটের দায়ে চার্জশিট দেওয়া হতো এবং সেটা যদি কোর্টে একটা ট্রায়াল হতো, শুরু হয়ে যেত, তাহলে যে মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায়, তার আইনজীবী কিন্তু কোর্টে তখন দাঁড়িয়ে বলতে পারতো যে প্রমাণ লোপাট হয়েছে, মানে ইনারা যদি প্রমাণ লোপাট করেছেন তাহলে আরও কেউ যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে সঞ্জয় রায় একা যুক্ত নয়, তাহলে অন্যদেরকেও ধরা হোক। এবং তাহলে তখন সঞ্জয় রায়ের আইনজীবী এটাও বলতে পারতেন যে অ্যাকচুয়ালি প্রমাণ যেহেতু লোপাট হয়েছে, আমার মক্কেল দোষী না, অন্য কেউ দোষী, ইনারা প্রমাণ লোপাট করেছে এটা সিবিআই বলছেন, তাহলে আমার মক্কেল একা দোষী নয়, এবং তিনি এটাও বলতে পারতেন আমার মক্কেল নির্দোষ, প্রমাণ লোপাট করে অন্যদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, আমার মক্কেলকে ফাঁসি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায়, তারও কিন্তু শাস্তি কমে যেতে পারতো, বা তার কেসটা কিন্তু অনেকটা লঘু হয়ে যেতে পারতো। সেক্ষেত্রে সঞ্জয় রায়কে শাস্তি দেওয়াতে হয়তো তখন কোর্টেরও প্রবলেম হয়ে যেত, সিবিআইয়েরও প্রবলেম হয়ে যেত। তো মূলত এই দুটো কারণে আমার মনে হচ্ছে সিবিআই চার্জশিটটা পেশ করেনি। কারণ সিবিআই যদি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশও করতো, সেক্ষেত্রেও কিন্তু এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যেতই, কারণ ওগুলো বেলেবল সেকশন ছিল, ওগুলোতে জামিন হয়ে যেতই। যে কোনো আপনি লয়ারকে জিজ্ঞেস করতেন, ওনারাই কিন্তু একই কথাই বলতো যে ওনাদের জামিন হয়ে যেত, আর না দিলে সে তো জামিন হয়েই যাবে, হয়েও গেছে। কিন্তু চার্জশিট দিয়ে দিলে দুটো ঘটনা ঘটতো। এক হচ্ছে এই কেসের মানে শাস্তি ঘোষণাটা অনেক দীর্ঘায়ু হয়ে যেত, অনেক লেন্দি হয়ে যেত। আর দ্বিতীয় হচ্ছে সঞ্জয় রায় যে মুখ্য অভিযুক্ত, তাকেও কিন্তু শাস্তি পাওয়ানোটা সিবিআইয়ের পক্ষে কঠিন হয়ে যেত। তো মূলত আমার মনে হয় এই দুটো কারণেই কিন্তু সিবিআই অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি যে চার্জশিট দেওয়ার কথা সেটা দেয়নি। তো যারা যারা অনেকে বলছেন যে সেটিংস বা সিবিআই পয়সা নিয়ে করে নিয়েছে, সিবিআই বিক্রি হয়ে গেছে, এইগুলো আমার মনে হয় এইসব কথায় কোনো কান দেওয়ার দরকার নেই। কারণ যবে থেকে আরজিকর ঘটনা ঘটেছে, আমরা সোশ্যাল মিডিয়া বা এমনি মিডিয়াতে নানা ধরনের গল্প গুজব কাহিনী শুনছি যে এই হয়েছে ওই হয়েছে। এমন মনে হচ্ছিল যে সিবিআই থেকে ওনারাই বেশি জেনে গেছেন, সিবিআইকে আর ইনকোয়ারি করার কোনো দরকার নেই, খালি ওনাদের কাছ থেকে ডেটাটা নিলেই সবাই শাস্তি পেয়ে যাবে। তো আলটিমেটলি আর ওনাদের এই যে মিডিয়া বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যারা এত কিছু রটাচ্ছিলেন, ওনারা তো গিয়ে সিবিআইকে প্রমাণগুলো দিতে পারতেন, তাহলে সিবিআইয়েরও কাজ সুবিধা হয়ে যেত, আরও যদি কেউ দোষী থাকতো শাস্তিও সে পেত। সেসব কিছু নেই, শুধু ফালতু গুজব রটিয়ে রটিয়ে এইসব হচ্ছে। কিন্তু যেটা ফ্যাক্ট, আমার মনে হয়েছে যে এইটাই হচ্ছে ফ্যাক্ট। চার্জশিট দিলেও এদের জামিন হয়ে যেত, চার্জশিট না দিলেও এদের জামিন হয়েছে। কিন্তু চার্জশিট দিলে কেসটা অনেক লেন্দি হয়ে যেত, অনেক দীর্ঘায়ু হয়ে যেত। আর যে মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায়, তার কিন্তু শাস্তি কঠোরতম শাস্তি পাওয়ার ক্ষেত্রে সমস্যাও হতে পারত। তো মূলত সিবিআই এগুলো বিবেচনা করেই আমার মনে হয় ঠিকই করেছে, যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। তো দেখা যাক আগামী দিনে সিবিআই কি করেন, বা আর কোনো চার্জশিট দেন কিনা, বা আরও কোনো কারোর বিরুদ্ধে নতুন করে কোনো অভিযোগ আনেন কিনা, তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব, এবং নিশ্চয়ই আমরা দেখতে পাবো যদি দেয়। তো আজকে এই দিনে তো আমরা যেটা দেখলাম এটাই হয়েছে। তো আগামী দিনে কি হবে সেটা তো বলা সম্ভব না। তো আমরা অপেক্ষা করতে নিশ্চয়ই বোঝা যাবে যে কি হচ্ছে বা কেন সিবিআই দেয়নি। আগামী দিনে আরো ক্লিয়ার হয়ে যেতে পারে ঘটনাটা। তো তার জন্য আমাদের নিশ্চয়ই আর একটু অপেক্ষা করা উচিত। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।